ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে জেডএসআর নিবেদিত সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাই। আমি মজুমদার জুয়েল। তিনি বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে স্টুডিওতে আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার এবং সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। দুজনকে স্বাগত জানাই আজকে সংবাদ সম্প্রসারণে। তৌফিকুল ইসলাম খানকে দিয়ে শুরু করেন, কারণ গতকাল বাজেট হলো, আজকে বাজেট সংক্রান্ত প্রেস কনফারেন্স হয়েছে উপদেষ্টাদের। সব কিছু মিলে আপনারা যেটা বলেছেন সে আলোচনায় যাবার আগে গভর্নর যেটা বলেছে যে পাচারের টাকা যদি ফেরানো যেত তাহলে মানুষের কাছে বা আইএমএফের কাছে কোথাও হাত পাততে হতো না। পাচারের টাকা ফেরানো দুর্দান্ত রকম কঠিন কি? কঠিন এই অর্থে যে এটার একটা বেশ লম্বা সময়ের মধ্যে হতে হয় এবং এটা নিয়মতান্ত্রিকভাবে হতে হয়। আমার ধারণা যে মানে আসাম সাহেব যেটা বলেছেন এটা সত্যি বলেছেন, এবং এটার পেছনে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো যে এটার এক ধরনের টেকনিক্যাল কাজ আছে যেটা পরিপূর্ণভাবে করতে হবে। দ্বিতীয় হলো এটার মধ্যে খুবই জোরালো, আমরা যেটাকে রাজনৈতিক সদিচ্ছা বলি, সেটা থাকতে হবে। আর তৃতীয় হলো এটার ভিতরে অনেক ধৈর্য থাকতে হবে, এটার ভিতরে লেগে থাকতে হবে। তো তিনটার সমন্বয় করতে হয়, কিন্তু এমনও নাই যে এটাতে আমরা মানে সফল হওয়ার কোনো সম্ভাবনা নাই। ফলে যেটা হলো যে খুব দ্রুত এটাই হয়তো আপনি ফেরত পাবেন না। যেটা আমি খুব সংক্ষেপে যদি টেকনিক্যাল জায়গাটা বলি, তাহলে এটার প্রথম ভাগটা হলো আমার দেশের ভিতরে করতে হবে। আমাকে প্রথমে বলতে হয় যে আগে আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়া দিয়ে এটা বলতে হয় যে এই অর্থটা অনৈতিকভাবে বা আমার যেই আইনি প্রক্রিয়া আছে তার বাইরে গিয়ে এটা পাচার হয়েছে। তারপরে যেটা হয় এটা আমরা বলি যে ওই অন্য যে দেশে গেছে সেখানেও একটা ডুয়াল ক্রিমিনালিটি এটাকে এস্টাবলিশ করতে হয় এবং চ্যানেলটাকে পরিষ্কার করে আইডেন্টিফাই করতে হয়। সুতরাং ওই ফরেনসিকটা করাটা খুবই প্রয়োজন। ফলে আমাদের জন্য যেটা দরকার সেটা হলো যে আমাদের দেশের ভেতরের যে কারিগরি এবং আইনি প্রক্রিয়া এইটাকে যেন আমরা যথেষ্ট মনোযোগ দিয়ে এবং এটাকে হেলাফেলা না করে এটাকে যেন এস্টাবলিশ করতে পারি। আন্তর্জাতিক পর্যায় থেকে একটা কমিটমেন্ট আছে, এই সহায়তাটা পাওয়া যাবে। ওখানে কিছু টেকনিক্যাল সাপোর্টও আছে, বিশেষত বিশ্বব্যাংকের নেতৃত্বে একটা গ্রুপ অফ মানে যারা আমরা বলি মাল্টিল্যাটারাল ইনস্টিটিউশনগুলো, তারা বলে স্টোলেন অ্যাসেট রিকভারি, তো স্টার, তো ওই গ্রুপ এটাকে হেল্প করে। এবং যেই দেশগুলোতে গেছে বলে আমরা এখন পর্যন্ত অভিযোগ পাচ্ছি বলি বা আমরা টের পাচ্ছি বা আমরা শুনেছি জেনেছি, সেই দেশগুলোতে আমি মনে করি যে অধিকাংশ জায়গা থেকে এটা ফেরত আনার জন্য ওই দেশের সরকারের পক্ষ থেকে সদিচ্ছা থাকবে। হ্যাঁ, সুতরাং ওই জায়গাটায় অতখানি বিষয় হবে না। এবং ওয়ান্স আপনি এখানে একটা মিনিমাম এস্টাবলিশমেন্ট করতে পারবেন যে এই অর্থটা গেছে এবং সেই অর্থটাকে আইডেন্টিফাই করা যায়, ওই দেশ থেকে সহায়তাটা পাওয়া যাবে। সুতরাং যদি আমাকে এই পুরো প্রক্রিয়ার ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ বলেন, সেটা হলো আমার দেশের ভিতরে বিচার প্রক্রিয়া এবং এই অর্থ পাচারের প্রক্রিয়াটাকে নির্দিষ্ট করা। আমি শুধু এই বিষয়ে দুটো বাক্য বলে শেষ করছি। এটা হলো যে বাংলাদেশ এর আগে অর্থ ফেরতও আনতে পেরেছে, আবার অন্য দেশ যখন বাংলাদেশের কাছে দাবি করেছে একই প্রক্রিয়ার ভিতর দিয়ে বাংলাদেশ ফেরতও দিয়েছে। তবে সার্বিকভাবে আমাদের মনে রাখা উচিত যে এই ধরনের সফল মানে ট্রানজাকশন বা সফল রিকভারির সংখ্যা যে অনেক বেশি তা না, তবে এটার ব্যাপারে নিঃসন্দেহে সফলতা আছে। জি, আমি আজাদ মজুমদারের কাছে ওই যে আইনের কথা বললো, অন্য দেশের কথা বলা হলো, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এক ধরনের একটা হিসাবও দেওয়া হয়েছে, গভর্নর দিয়েছেন যে কি পরিমাণ সম্পদ বাজেয়াপ্ত হয়েছে বিদেশে, বেশ টাকাও আছে সেখানটায়। সে টাকাটা যখন বাজেয়াপ্ত হয়েছে, রেকটিফাইড হয়েছে, তার মানে তো আনার একটা প্রক্রিয়া শুরু হলো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ধরেন আমার দেশের আইন আমি ঠিক করলাম, ওই দেশে যে টাকা গেল সেটা তো এক ধরনের লিগালাইজড হয়ে গিয়েছে, যেভাবেই যাক না কেন, তো সেটি প্রমাণ করা এবং সেই দেশই বা কেন বা আমাকে ফেরত দেবে? না, প্রথম কথা হচ্ছে যে সেটা লিগালাইজড হিসেবে গেছে এটা আপনি নিশ্চিত বলতে পারেন। সেটা অনেক ইলিগাল অপশন আছে টাকা পাচারের, এবং সেই যারা পাচার করেছে তারা সেই ইলিগাল অপশনগুলো দিয়েই ব্যবহার করেই আপনার টাকাটা পাচার করেছে। যদি লিগালাইজ ওয়েতেই যেত তাহলে তো অ্যাটলিস্ট জানার উপায় থাকতো, কারণ আপনি যদি লিগাল প্রসেস মেনটেন করে টাকা নিয়ে যান তাহলে তো আপনার এটা লোকেট করাটা
খুব কঠিন হতো না, না। আমার জানা পাচার কথা করা হচ্ছে আমি ধরেন, আসছি, হ্যাঁ, আপনার পয়েন্টে পাশ্চাত্য আসছি। বা মানে পাশ্চাত্য দেশগুলোতে তো টাকা এভাবে ঢুকাইলে কোনো কিছু করতে পারবে আমি না। আপনার পয়েন্টে আসছি। এই যে টাকা পাচারের ক্ষেত্রে, ফেরত আনার ক্ষেত্রে প্রথম কাজটা হচ্ছে টাকাটা কোথায় পাচার হয়েছে সেটা লোকেট করা। রাইট। সেইটা যদি আপনার সুনির্দিষ্টভাবে লোকেট করা যায়, আপনার সেই দেশের সরকারের সদিচ্ছা তো অবশ্যই প্রয়োজন, কিন্তু সেই দেশের সরকারের সদিচ্ছা যদি নাও থাকে তাহলেও আইনি প্রক্রিয়া অন্তত টাকাটা প্রথমে ফ্রিজ করা যায়। এবং সেটার জন্য সেই দেশের আদালতকেই যে আদেশ দিতে হবে তা না, আমাদের দেশের আদালতও যদি কোনো আদেশ দেয় তাহলেও কিন্তু আমরা যেটা এইটা নিয়ে যখন কাজ হয় তখন ওনাদের সাথে আলোচনায় বসে দেখেছি যে ওনাদের অপিনিয়ন হচ্ছে যে বাংলাদেশের আদালতও যদি আপনার কোনো আদেশ দেয় সেই টাকা ফ্রিজ করার জন্য, বিদেশের আদালতগুলো সেটাকে সম্মান করবে, ক্ষেত্র বিশেষে সেটা তারা আইন অনুযায়ী মেনেও নেবে। সেই সূত্র ধরে কি কিছু জব্দ হয়েছে? সেই সূত্র ধরে কিছু জব্দ হয়েছে, আর এবং আমরা যতদূর জানি আরও বেশ কিছু টাকা জব্দ হওয়ার বিষয়টা প্রক্রিয়াধীন। পুরো বিষয়টা কিন্তু একেবারেই আইনগতভাবে আনতে হবে। একটা দেশ থেকে আপনি যদি টাকা আনেন, একজনের টাকা, সেটা কিন্তু আইন না মেনে আপনি চাইলেন আর আপনাকে সেই টাকাটা একজন দিয়ে দেবে, সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। তো এক্ষেত্রে আমাদের যেটা অন্তর্বর্তীকালীন সরকারের কাজের ক্ষেত্রে আমি দেখেছি যে প্রথম কথা হচ্ছে টাকাটা তো লোকেট করার চেষ্টা করাই হচ্ছে, এবং এটা নিয়ে যারা টেকনিক্যাল পার্সন আছেন তারা দিনরাত কাজ করছেন, প্লাস একটা লিটিগেশন ফান্ডও করা হচ্ছে। কারণ এই যে দেশে টাকাটা গেছে, আপনি যখন সেই টাকাটা ফেরত আনতে যাবেন সেটা অবশ্যই লিগালি চ্যালেঞ্জড হবে, এবং লিগালি চ্যালেঞ্জ হলে আপনাকে সেখানে কিন্তু এই লিগাল ফাইটটা করতে হবে। আমরা বাংলাদেশ ব্যাংকের টাকাটাই আপনি যদি ধরেন যে বাংলাদেশ ব্যাংকের টাকাটা যেভাবে চুরি হয়েছে সেটা নিয়ে কিন্তু আমাদের একটা লিগাল ফাইট অলরেডি চলছে। তো এরকম আমরা ধরে নিয়েছি, অন্তর্বর্তীকালীন সরকার ধরে নিয়েছে, বা যে পরবর্তী যে সরকার আসবে তাদেরকেও এই লিগাল ফাইটটা চালিয়ে যেতে হবে, এবং সেটার জন্য অলরেডি কাজ হচ্ছে। একটা লিটিগেশন ফান্ড তৈরি করা হচ্ছে। সেই ফান্ডটা কিন্তু খুব ছোট না, কারণ টাকার যে সাইজ তাতে এই ফান্ডের সাইজটা ছোট হবে না। সো সবগুলো মিলিয়েই এই প্রসেসটা খুব কমপ্লেক্স। আপনি এটা ওভারনাইট এটা সম্ভব না, আমাদের মাননীয় গভর্নর তো বলেছেনই। তবে একটা আশার বিষয় হচ্ছে এই বিষয়ে ধরেন বিদেশের যে সরকারগুলো আছে যারা জানে যে এই টাকাটা অবৈধ এবং এটা ইলগটেন মানি, তারা কিন্তু যদিও এই টাকার মাধ্যমে তাদের ইকোনমি বেনিফিটেড হচ্ছেন, কিন্তু ইউরোপের অনেক দেশ, আমি যেমন কয়েকটা দেশের কথা বলতে পারি, মাননীয় প্রধান উপদেষ্টা যখন আপনার দাভোসে ইকোনমিক ফোরামে গিয়েছিলেন, সেখানে জার্মানির যিনি চ্যান্সেলর, ওনার সাথে কথা হয়েছে। ওনারা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনি যদি আইনগতভাবে লোকেট করে আমাদেরকে জানাতে পারেন যে এই টাকাটা অবৈধভাবে জার্মানিতে এসেছে, তাহলে জার্মানি সেই টাকাটা ফেরত দিতে সহায়তা করবে। একই ধরনের প্রতিশ্রুতি কিন্তু অন্যান্য দেশগুলো থেকেও এসেছে। আমরা জানি যে কদিন পরে মাননীয় প্রধান উপদেষ্টা ইউকেতে যাবেন, সেখানেও কিন্তু ওনার যে মিটিংগুলো হবে সেখানে অন্যতম আলোচনায় অন্যতম যে বিষয়টা প্রাধান্য পাবে সেটা হচ্ছে পাচার করা টাকা। কারণ পাচার করা টাকা আমাদের ইউকেতেই অনেক বেশি গিয়েছে, আমরা যেটা জানি, সংবাদ মাধ্যমে দেখছি। শুধু ইউকে নয়, অনেক অফশোর আইল্যান্ড যেগুলো ইউকে কন্ট্রোলে আছে তাদের কাছে গিয়েছে। সো সরকারের দিক থেকে কূটনৈতিক প্রচেষ্টা বলেন, আপনার আইনগত প্রচেষ্টা, এই প্রচেষ্টাগুলো অব্যাহত আছে, তবে এগুলোর কোনো ফলাফল ওভারনাইট আসবে না। আর আপনি যদি পরিমাণটা দেখেন, আজকেও কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা এটা নিয়ে কথা বলছেন, আমি দেখেছি। আমাদের এইটা বোধহয় সম্ভবত ইতিহাসেই আসলে মানে সবচেয়ে বড় অঙ্কের টাকা পাচার হিসেবে মনে করা হচ্ছে। কারণ আর কোনো দেশ থেকে, অতীতেও বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সময়ে টাকা পাচার হয়েছে, কিন্তু এত টাকা ইতিহাসে আর কখনো কোনো দেশ থেকে পাচার হয়েছে বলে জানা যায় না। তবে ওই যে যেহেতু পাচারের জায়গাতে আছি, এখনও এই যে জুলাই বিপ্লবের পরে নতুন সরকার আসলো, 10 মাসের মতো হতে চললো, এখনও নাকি শোনা যায় টাকা পাচার হচ্ছে, সন্দেহজনক লেনদেন হচ্ছে। এটা বাংলাদেশ ব্যাংকের তথ্য, তারা তথ্য দিয়েছে। সেটি ঠেকানো গেল না কেন? না, দেখেন, টাকা পাচার যে বিষয়টা, এইটা আমরা আমরা এটা জানি যে এটা সবসময়ই ছিল। ধরেন আমি যদি 100 বছরের ইতিহাস বলি, তাহলে আপনারা দেখবেন আমরা যেটাকে হুন্ডি বলি, বা ইংরেজিতে এটাকে হাওয়ালা বলে, ভারতে এটা হাওয়ালা বলে, এইটা উপমহাদেশে এই পদ্ধতি অনেক দিন ধরে ছিল, কারণ কোনো প্রাতিষ্ঠানিক পদ্ধতি নাই। তো সেই পদ্ধতি দিয়ে কিন্তু হয়, এবং এখন অন্যান্য দেশও কিন্তু এটা ফেস করেন। যেমন আমরা যেটা বলি যে বাণিজ্যের আড়ালে যে অর্থ পাচার, এইটা সব দেশই করে, এবং সেইখানে আমাদের অনেক বেশি সহযোগিতাপূর্ণ বৈশ্বিক পরিবেশের একটা দাবি অনেক দিন ধরে আমরা করেছি। দুঃখজনক হলো বাংলাদেশ এতদিন এটার ভিতরে খুব একটা মনোযোগ দেয়নি।
আমি ধরেন আমরা একটা খুব কমন যে জানি যে রেমিটেন্সের অর্থ ওই যে পাঠানো হয় আমাদের যে চ্যানেলে, হুন্ডির মাধ্যমে যে পাঠানো হয়। আসলে তো হুন্ডির মাধ্যমে যে অর্থটা পাঠায়, কেউ তো আর ওই অর্থটা কারেন্সিটা নিয়ে তো ফিজিক্যালি আসেন না, হয়তো কিছু লোক আসেন, কিন্তু সেইটা তো আর মিন করা হয় না। ওখানে যেমন দেওয়া হয়, এখান থেকেও তখন কিছু পেমেন্ট আপনাকে দিয়ে দেওয়া হয়। তার অর্থ হলো যে এটা এক ধরনের, আমাদের যেমন বাংলাদেশ ব্যাংকের একটা বৈদেশিক লেনদেনের ব্যবস্থা আছে না, এটা একটা প্রতিষ্ঠানের বাইরে অপ্রাতিষ্ঠানিক একটা লেনদেনের ব্যবস্থা। তো এখান থেকে কেউ না কেউ পাঠাচ্ছেন, সেটা বাণিজ্যের জন্য হতে পারে, সেটা অনেকের এই যে বিভিন্ন ধরনের দুর্নীতির কারণে হতে পারে, এমনকি অনেক সময় আছে যে কর ফাঁকির জন্য হয়। আমরা এইটাও জানি, যে শুনেছি বা জানি যে অনেকে চিকিৎসার জন্য, আমাদের যে শিক্ষার জন্য এখান থেকে এই প্রক্রিয়ার ভেতরে অর্থ নেয়। তো সেই জন্য এটা থাকবে। যেটা গুরুত্বপূর্ণ দুটো বিষয়, একটা হলো যে আমরা প্রাতিষ্ঠানিকভাবে এই বিষয়টা এত বড় হয়ে গেছে এবং দুর্নীতির অংশটা এত বড় করে এসেছে, কর ফাঁকিটা এত বড় করে এসেছে, এইটাকে আমার অর্থনীতির জন্য একটা মানে বিরাট ধরনের একটা ব্যাধিতে পরিণত হয়েছিল। সেইটা আমরা ঠেকানোর জন্য যে প্রতিষ্ঠানের কাছে যাব, সেই প্রতিষ্ঠানগুলো সেই গোষ্ঠী স্বার্থের কাছে, সেই রাজনৈতিক শক্তির কাছে করায়ত্ত হয়ে গেছে, এইটা এখন পরিষ্কার। তো সেই কারণে এটার থেকে আমরা উত্তরণ করতে পারি নাই। আমরা আশা করব এইটা উত্তরণ হবে। দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে এই প্রক্রিয়া ঠেকাতে হলে, যেটা এখনো আমরা বড়ভাবে দেখি নাই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে, সেটা হলো যারা অর্থ নিয়ে গেছেন তাদের হয়তো মামলা হচ্ছে, তারা পালিয়ে গেছেন, তাদেরকে আমরা বলছি, কিন্তু যেই প্রক্রিয়ার ভিতরে গেলে এটাকে যারা ব্যবহার করেছেন চ্যানেল, তার ভিতরে তো হয়নি। আপনি গত 10 মাসে তো এরকম কোনো কাউকে দেখেন নাই যে হুন্ডি ব্যবসায়ী একজন ধরা পড়েছে। সুতরাং সেই জায়গাটায় উদ্যোগটা আমি মনে করি যে এখনো যথেষ্ট পরিমাণ হচ্ছে না। প্রাতিষ্ঠানিক একটা উদ্যোগ আছে, কিছু আমাদের আইনি প্রাতিষ্ঠানিক সংস্কারের জায়গা আছে। আমরা যখন অর্থনীতির শ্বেতপত্র করেছি, আমরা এগুলো নির্দিষ্ট করেছি, সরকারও এটা কাজ করছে, এটা সাধুবাদ জানাতে চাই। কিন্তু এই প্রক্রিয়াটা কিন্তু রয়ে গেছে, যন্ত্রটা রয়ে গেছে, সেটার দিকেও এখন মনোযোগ দেওয়া। সে জায়গাটা শুধু হুন্ডি ব্যবসায়ী না, ধরেন কিছু কিছু জায়গাতে অভিযোগ আছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর পর্যন্ত সহায়তা করেছে ব্যাংক থেকে টাকা পাচারের ক্ষেত্রে, লুট করার জন্য, এরকম প্রমাণও আছে। তাদেরকে ধরতে হবে। শুধুমাত্র আমি পাচার করেছি আমাকে ধরলেন, আপনি আমাকে হেল্প করেছেন আপনাকে ধরলাম না, সেটা যদি একটা উদাহরণ তৈরি না হয় তাহলে কিন্তু সুযোগটা থেকেই যায় কিনা। না, এগুলা তো আপনার পারসেপশনের উপর তো আর কাউকে ধরা যায় না। আপনার যেহেতু বিষয়টা অপরাধের সাথে সম্পৃক্ত, তো অপরাধের তথ্য প্রমাণ এগুলো সুনির্দিষ্টভাবে আপনার জোগাড় করে তারপরেই তো একজনকে আইনের সামনে হাজির করতে হবে। এখন আমরা, আপনি যেটা বলেছেন যে হ্যাঁ আমরা জানি যে এরকম একটা অভিযোগ আছে যে হ্যাঁ কিছু কিছু বাংলাদেশ ব্যাংকের কিছু কিছু ব্যক্তি এটার সাথে জড়িত আছে, কিন্তু শুধু অভিযোগের ভিত্তিতে যদি আপনি কাউকে কর্মচ্যুত করেন বা কিংবা কাউকে গ্রেফতার করেন, তাহলে সেটা তো আইনিভাবে টিকবে না। আমরা তো মানে এটা তো সরকারের ইচ্ছাধীন না, আইনটা কিন্তু স্বাধীনভাবে কাজ করার জন্য আমরা সবাই চাই যে এটা কাজ করবে স্বাধীনভাবে, এবং এই জন্যই যদি কারো এই ধরনের অপরাধে কারো সম্পৃক্ততা থেকে থাকে, তাহলে নিশ্চয়ই তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। জি, একদম পরিষ্কার। একটা বিরতির সময় হচ্ছে, বিরতি নিয়ে ফিরে এসে আবারও আলোচনায় যুক্ত হচ্ছে। দর্শক আপনারা থাকবেন, আপনারা আছেন ZSRM নিবেদিত সংবাদ সম্প্রসারণে। বিরতির পর আবার স্বাগত ZSRM নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার এবং সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। তৌফিকুল ইসলাম খান, আমি যদি ওভারঅল কথা বলেছি, এবারে বাজেট কেমন হলো? বলা হচ্ছে 7,000 কোটি টাকা কম, ছোট, স্মল। প্রথম আলো আজকে হেডলাইন করেছে, খুব কি স্মল? না, বাজেট কম হয়েছে এটা আমি মনে করি না। কারণ হলো যেই বাজেটটির সাথে তুলনা করছেন, এই চলমান অর্থ বছরের বাজেট, এইটা একটা আননেসেসারিভাবে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো বড় বাজেট। আপনারা যদি 1 বছর আগে ফেরত যান, আমরা এটাকে বলেছি যে এই বাজেট আসলে হবে না। সংশোধন বেশ খানিকটা করা হয়েছে, বিশেষত আপনারা দেখবেন যে আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির সংশোধন করা হয়েছে, কিন্তু আমরা মনে করি যে যেই সংশোধিত বাজেট আছে এইটাও বড়ভাবে আসলে বাস্তবায়ন হবে না। কারণ আমাদের যতটুকু এখন পর্যন্ত আমরা তথ্যপাত্য পাচ্ছি 9 মাস 10 মাস পর্যন্ত, তাতে যদি আমরা ভালো করে দেখি তাহলে আমরা দেখব যে আমাদের রাজস্ব আয়ও হবে না। রাজস্ব আয় যতটুকু কাটছাট হয়েছে 40,000-এর মতন, আসলে এটা প্রায় 1 লাখ কোটি টাকার কাছাকাছি চলে যেতে পারে। দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে ব্যয়ের ক্ষেত্রেও আপনি যদি দেখেন বার্ষিক উন্নয়ন কর্মসূচি, এইটা আসলে যতটুকু কাটছাট হয়েছে তার থেকে অনেক কম হবে। সরকারও সংযত আচরণ করছেন, কিছুটা তাদের সম্পদের
মানে সংকীর্ণতা আছে। সংকীর্ণতা শব্দটা অভাব শব্দটা না বলে বলছে যে চাইলে ওনারা হয়তো অনেক বেশি ঋণ করতে পারতেন, এটা ওনারা করছেন না, কারণ ওনারা একটা ডিসিপ্লিন রাখতে চাচ্ছেন। এটা ওভারঅল যে ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্টের যে অংশ সেইটা থেকেই ওনারা করছেন। ফলে যখন এই বাজেটটা আসলে বাস্তবায়ন, আপনি যখন এই বছরের শেষ হিসাবটা পাবেন, আমাদের ধারণা হলো ধরেন এটা অন্তত পক্ষে 27-29% মতন হয়তো প্রবৃদ্ধি করতে হবে। ওইটা অনেক বড়, তাই না? এটা আগেও যদি আমরা বলতাম, এটাও আওয়ামী লীগ সময়ে আমরা দেখেছি যে এটা 30-35 হতো, ফলে কিছুটা হয়তো গ্যাপ কমে এসছে। কিন্তু যে বাজেটটা আসবে সেটা এই অর্থ বছরের যে মোট ব্যয় হবে প্রকৃত এবং মোট যেই আমার আয় হবে বা সম্পদ সংগ্রহ হবে তার থেকে বেশ বড় অঙ্কের একটা প্রবৃদ্ধি করতে হবে। ফলে সেই অর্থে ছোট বাজেট বলবো না। দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে এই বাজেটকে বাস্তবায়নের জন্য যথেষ্ট আমি মনে করি যে মনোযোগী হওয়ার জায়গা রয়েছে। কারণ যদি আমাকে বলেন যে আসলে কি 25-30% কি আসলে আমাদের রাজস্ব আদায় বাড়ানো সম্ভব না? হ্যাঁ, বাড়ানো সম্ভব, কারণ প্রচুর পরিমাণ কর ফাঁকি আছে এবং কিন্তু সেইটার অনেক বড় এফোর্ট লাগবে। বিগত সরকারগুলো এটা তেমন একটা করতে পারেনি। এই অর্থ বছরেও রাজস্ব আদায়ের পরিস্থিতি যদি দেখেন, এটা অনেক বেশি ইতিবাচক নাই। 4%-5% মতো প্রবৃদ্ধি আছে, যদি আমি যেহেতু মূল্যস্ফীতি আছে 9-10%, তার থেকেও কম। সুতরাং সেই অর্থে এইটা করা সম্ভব, কিন্তু করবার জন্য একটা কঠিন পথ পাড়ি দিতে হবে। একই কথা ব্যয়ের ক্ষেত্রে হবে, এবং অনেক ক্ষেত্রে আপনার সম্পদ সংগ্রহ না হলে ব্যয় হবে না, কাটছাট হবে। এই কন্ট্রোলটা বাংলাদেশের আছে, তো ওই কন্ট্রোলটা আমি মনে করি যে ইম্পর্টেন্ট। আমি শুধু একটা কথা বলেই শেষ করব যে আমি বরং বলবো যে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো এটার ডিস্ট্রিবিউশনের জায়গায় দেখা, আর দ্বিতীয় হলো যে এটা সম্পদের ব্যবহারটা, আমি যেটুকুই ব্যয় করছি সেই ব্যয়টা ঠিকমতো হচ্ছে কিনা। কারণ আমাদের আগের একটা বড় অভিযোগ ছিল বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় ব্যয় এবং তার ভিতরে অনেক দুর্নীতি থাকতো। ওটা যদি কমানো হয়, তাহলে আপনি যদি কম ব্যয়ও করেন কাগজে কলমে, হয়তো উপকারটা আমরা বেশি পাবো। জি, আজাদ মজুমদার, সেই জায়গাটা যেহেতু রাজস্ব আয়ের উপরে তো আমরা বড় ধরনের নির্ভরশীল, সেখানে রাজস্ব বিভাগের একটা আমি বলবো যে একটা গন্ডগোল লেগে আছে, এখনো এটা সমাধান হয়নি। সেক্ষেত্রে তাদের যদি বড়যোগ অন্যদিকে থাকে, তারা যদি কাজটা ঠিক মতো না করে, সেখানেও তো একটা ধাক্কা খেতে পারে না। এখন আসলে এটা তো আপনি যেটা বলেছেন এটা আসলে ভাষাগত সমস্যা। আপনি যেটাকে গন্ডগোল বলছেন, আমরা সেটাকে সংস্কার বলছি। ওকে, আমরা মনে করি যে এই সংস্কারটা জরুরি ছিল, কারণ যারা রাজস্ব আদায় করবেন আর যারা রাজস্ব নির্ধারণ করবেন তাদের পৃথকীকরণের একটা আলোচনা অনেক দিন ধরেই ছিল, এবং এই আলোচনাটা কিন্তু রাজস্ব আয় বাড়ানোর জন্য আমাদের যে ট্যাক্স জিডিপি রেশিও, এটা ওয়ার্ল্ডের অন্যতম কম যে দেশগুলো আছে তাদের মধ্যে দক্ষিণ এশিয়ায় বোধহয় সবচেয়ে কম, পৃথিবীর ভিতরেই মোটামুটি কম, সবচেয়ে কম। সো আমাদের রাজস্ব আদায় বাড়ানোর জন্যই কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অর্থনীতিবিদরাই এই পরামর্শটা দিয়েছেন। এখন যে ইস্যুটা আপনি বলছেন গন্ডগোল, সেটা আসলে ব্যক্তিগত কিছু কারণে হয়েছে। কারো নিয়ন্ত্রণটা কার হাতে থাকবে এটা নিয়ে কারো মধ্যে এক ধরনের মতবিরোধ আছে, কিন্তু এটার প্রয়োজনীয়তা নিয়ে কিন্তু আসলে কেউ কোনো প্রশ্ন করে নাই। তো যখন প্রয়োজনীয়তাটা আমরা সবাই উপলব্ধি করতে পারছি এবং এই একটা ক্ষেত্রে সবাই একমত, তো নিয়ন্ত্রণটা কার থাকবে এটা নিয়ে অলরেডি আপনার এই ডিসিশনটা রিভিউ করার একটা প্রসেস শুরু হয়েছে, এবং আশা করা হচ্ছে যে নেক্সট যে ফাইন্যান্সিয়াল ইয়ারটা শুরু হবে তার আগেই হয়তো এই বিষয়গুলো সলভ হয়ে যাবে। তখন আমরা আরও মনে করি যে যখন এই বিষয়টা সলভ হয়ে যাবে এবং এটাকে আলাদাভাবে কাজ করার একটা ক্ষেত্র প্রস্তুত হবে, তখন আমরা মনে করি যে এটাতে আরও গতি পাবে। যে প্রবৃদ্ধিটার কথা তৌফিক ভাই বলছিলেন, আমরা মনে করি যে সেটার কাছাকাছি অন্তত যাওয়া সম্ভব হবে। তার আরেকটা বড় কারণ হচ্ছে যে অন্যান্য অর্থবছরে যে জিনিসগুলো আমরা দেখেছি যে দুর্নীতি একটা বিরাট সমস্যা ছিল। আপনার কর ফাঁকি দেওয়াটা সরাসরি দুর্নীতির সাথে সম্পর্কিত, কারণ বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতিবাজ অনেক কর্মকর্তা আছেন যারা কর ফাঁকি দেয় তাদেরকে কর ফাঁকি দিতে সুবিধা করে দেয়। তো এই কর ফাঁকিটা যদি বন্ধ করা যায় বা কমিয়ে আনা যায়, সেক্ষেত্রেও রাজস্ব আদায়ের একটা প্রবৃদ্ধি হবে বলে
আমরা আশা করি। তো এইসব চিন্তাভাবনা থেকেই তো কিন্তু আসলে রাজস্বের যে লক্ষ্যমাত্রাটা এটা নির্ধারণ করা হয়েছে। যারা লক্ষ্যমাত্রাটা নির্ধারণ করেছেন তারা নিশ্চয়ই বাস্তব যে সিচুয়েশন যেটা বা যে ফ্যাক্টরগুলো আছে এগুলোকে কনসিডারেশনে নিয়েই কিন্তু আসলে কতটা সম্ভব হবে সেটা ধরে নিয়ে এই রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রাটা এটা ঠিক করছে। বাজেট বাস্তবায়ন তো রাজস্ব বিভাগই আসলে বড় ধরনের কাজটা করে, তৌফিকুল ইসলাম, কারণ তারাই তো মোটামুটি প্ল্যানটা দেয়, তাদের মাথায় নিশ্চয়ই আছে সেই জায়গাটা। কিন্তু ওই যে মূল্যস্ফীতি নিয়ে নানা ধরনের কথাবার্তা হচ্ছে, মূল্যস্ফীতি 6.5 নিয়ন্ত্রণ করা বড়, মানে ওটার মধ্যে রাখা খুব কঠিন। কিন্তু আবার আরেক দিক দিয়ে বলা হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন যে এটা আরও কমানো সম্ভব। আর কোন কথাটা নেব? না, এক বছরে যদি এখন আমরা গড় মূল্যস্ফীতি দেখি এইটা প্রায় 10% কাছাকাছি। দু ধরনের মূল্যস্ফীতির হিসাব হয়, একটা হয় হলো পয়েন্ট টু পয়েন্ট, মানে আমার এই মাসে বা এক বছর আগের একই মাসের সাথে পার্থক্য করি মূল্যস্তরের। আর একটা হলো যে 12 মাসের গড়, তার বিপরীতে তার আগের 12 মাসের গড়ের ভেতরে আমরা করি। তো ওই গড় মূল্যস্ফীতিটাই আসলে হলো আমার যেটা লক্ষ্যমাত্রা থাকে, অ্যানুয়াল অ্যাভারেজ আমরা বলি আর কি, সেইটার ভিতরে থাকে। ওইটা কিন্তু এখনো 10%, এবং এটা নেমে আসাটাও কঠিন, কারণ ওটা বাড়েও আস্তে আস্তে, ওটা কমেও আস্তে আস্তে। হ্যাঁ, কারণ আপনার তো গড়ে হচ্ছে, আপনার আগেরগুলো সহ হচ্ছে। তো সেইটা 6.5 নামা আমি মনে করি যে অনেক উচ্চাভিলাষী হবে। এটা যদি নেমে আসে তো ভালো, আমরা সবাই তো, এইটা তো আজকের বিষয় না, 3 বছর ধরে যে চাপে আছে, এবং বিশেষত যারা সীমিত আয়ের মানুষ আছেন তারা তো অত্যন্ত মানে খারাপ পরিস্থিতির ভিতরে আছে। আগে আমরা মূল্যস্ফীতি বলতাম গরিব মানুষ, এখন তো ঠিক গরিব মানুষও বলা যায় না, নিম্ন মধ্যবিত্তরাও এখন বিভিন্ন ধরনের চাপের ভিতরে আছেন। তো সেই জায়গাটায় আমি মনে করি যে মুদ্রানীতি একভাবে পার্সিউ করছে, এবং এইটার জন্য কিন্তু কষ্ট আছে। কষ্টটা হলো যে আপনি যখন খুবই মানে শক্ত হাতে মুদ্রানীতি বা মুদ্রার সম্প্রসারণকে আপনি নিয়ন্ত্রণ করছেন, তখন কিন্তু আপনাকে সুদের হার বাড়াতে হচ্ছে। আমরা যেটাকে নীতি সুদের হার, কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদের হার বাড়ায়, ব্যাংক টু ব্যাংক নীতি সুদের হার যখন বাড়ান তখন তো সব সুদের হারই বেশি থাকবে। তো সেই কারণে বিনিয়োগকারীদের জন্য এটা অতিরিক্ত খরচের বিষয় হয়। তো আমাদের দেশে যেটা হয় যে ব্যাংকিং খাতের ভেতরে যতখানি না আমাদের মানে নৈমিত্তিক যে আমরা ব্যবহার্যের জন্য আমরা ঋণ নেই, বাইরে কনজিউমার ক্রেডিট একটা বড় ইস্যু, তারা ওই জায়গাটাতে চাহিদাকে কন্ট্রোল করে। তো আমরা এই জায়গাটাতে কিন্তু বিনিয়োগের জন্য কিছুটা অসুবিধা হলেও এটা করা হচ্ছে, কারণ যেটা আমি বলছিলাম যে পুরো অর্থনৈতিক ব্যবস্থাপনার দৃষ্টিভঙ্গিটা এবং এটা ন্যায়সঙ্গতভাবেই হলো একটা সংযতভাবে করার চেষ্টা করছে সরকার। কিন্তু এটার কস্টটা আছে, এবং কস্টটা আমরা কতক্ষণ এটাকে ধরে রাখবো সেইটারও একটা নিয়মিত জায়গা আছে। তো আমি মনে করি যে ওই ব্যালেন্সটা করতে সরকার মুদ্রানীতিতে করছে না। এখন বড় জায়গা হলো যেটা এই 6.5 আসবে কি আসবে না, এইটা অনেকাংশেই নির্ভর করবে আরো দুটো বিষয়ের উপরে। সেটা হলো আমরা সাপ্লাই সাইডটা বাড়াতে পারবো কিনা, আর দ্বিতীয় হলো আমার গ্লোবাল প্রাইসেসগুলো কেমন আছে। তো বিশ্বব্যাপী জিনিসপত্রের দাম একটু কমছে, এখনো তেলের দামটা একটু কম আছে, কম আছে। এটার বৈশ্বিক যে একটা অনিশ্চয়তা আছে, যেটা অনেক বেশি আলোচনার ভিতরে আসে নাই, না একটা অনিশ্চয়তা আছে, কারণ সেটার কারণে দামগুলো কম। কারণ বৈশ্বিক যে চাহিদার জায়গাগুলো যখন একটু দুর্বল থাকে তখন ওখানে দাম কমে যায়। আমরা তখন যেই আমদানিগুলো করি, যেমন তেল থেকে শুরু করে আমার গ্যাস থেকে শুরু করে খাদ্যদ্রব্য এবং অন্যান্য, সেই দামটা কিছুটা কম আছে, যেটা আমাদেরকে কিছুটা আমি মনে করি যে দামের দিক থেকে স্বস্তি দিচ্ছে। জি, আমরা একটা বিরতি নিতে হবে, বিরতির পরে ফিরে এসে আবার আলোচনা যুক্ত হচ্ছে। দর্শক আপনারা থাকবেন, জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নিচ্ছি। বিরতির পর আবার স্বাগত। জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে স্টুডিওতে আছেন আজাদ মজুমদার এবং তৌফিকুল ইসলাম খান। আজাদ মজুমদার, কালকেই সম্ভবত বিএনপি পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া বলা হয়েছে এই বাজেট বাস্তবায়নযোগ্য নয়, অনেক বিশাল মানে ভাবনা থেকে করা হয়েছে, আকাশচুম্বী চিন্তা, এবং এটি পরবর্তী সরকারের উপর একটা চাপ আসবে। আপনি কি তাই মনে করেন? এটা যে কোনো বাজেটই আসলে বাস্তবায়ন কঠিন। বাজেট তো আর আসলে কোনো ফিগারের সময় না, শুধু আমরা বাজেট বলতে যেটা দেখি, আর যখন পত্রপত্রিকায় যখন দেখি বা আলোচনায় যখন আসে, আসলে অনেকগুলো ফিগার আসে যে এত টাকার অঙ্ক, এত টাকা এই খাতে বরাদ্দ, এত টাকা এই খাতে বরাদ্দ। কিন্তু এটা আসলে শুধু বরাদ্দটাই তো বড় বিষয় না। এই বরাদ্দগুলো মানে ঠিকঠাক মতো ইমপ্লিমেন্ট করা, কিন্তু পুরা গভর্নমেন্ট মেশিনারিজ যদি ঠিকঠাক মতো কাজ না করতে পারে, তাহলে
আপনি যেই বাজেট দেন সেটাই বাস্তবায়নযোগ্য না যদি গভর্নমেন্ট ঠিকঠাক মতো কাজ না করতে পারে। গভর্নমেন্টে যাদের কাজ করার কথা তারা কাজ না করতে পারে বা তাদেরকে কাজ করতে না দেওয়া হয় বা তারা ইচ্ছা করে কাজ না করে, মানে কোনো একটা এন্ডে যখন যদি কোনো প্রবলেম তৈরি হয় তাহলেই কিন্তু বাস্তবায়ন যতটুকু বাস্তবায়নযোগ্য ততটুকুও কিন্তু কঠিন হয়ে যেতে পারে। তো এইটার জন্য অবশ্যই ওনারা ওনাদের মতামত অবশ্যই দিবেন রাজনৈতিক দল হিসেবে। ওনারা অনেকদিন ধরে ওনারা বাজেট দেখছেন এবং বাজেট নিয়ে ওনারা কথা বলছেন। তো বাস্তবায়ন যদি কঠিন হয় আমরা তো আশা করব ইন্টারিম গভর্নমেন্ট, যেহেতু ওনারাও কিন্তু এই গভর্নমেন্টের একটা বড় স্টেক হোল্ডার এই অর্থে যে গভর্নমেন্টটা তো কাজ করছে আসলে সবগুলো রাজনৈতিক দলের সহায়তা নিয়ে। যদি কোনো জায়গাতে আপনার ওনারা সত্যিই প্রবলেম মনে করেন তাহলে এটা নিয়ে সরকারের সাথে খোলামেলা আলোচনার সুযোগ আছে এবং আমরা আশা করব যে বাস্তবায়নে ওনারা সহযোগিতা করবেন। জি, তফিকুল ইসলাম খান, ওই জায়গাটায় একটু আপনাদের সিপিডির পক্ষ থেকে যে প্রেস কনফারেন্স, আমি এবার এখানটায় ঘুরে আসি। কালো টাকা সাদা করার সুযোগ সব সরকারের আমলে আপনারা বলেছেন করা যাবে না, কেউই শুনে নেই, ইভেন এই সরকারও শুনে নেই। তাতে কি ধরেন ঘরে ঘরে গিয়ে তো আর আজাদ মজুমদারের সরকার টাকা তুলে নিয়ে আসতে পারবো না যারা পকেটে নিয়ে বসে আছে। তাহলে সেটা একটা প্রক্রিয়ার মধ্যে আসা, সেটা একটা খরচের মধ্যে মানে স্রোতে আসা, সেটাও তো এক ধরনের উদ্দেশ্য হতে পারে। সেটি করলেই বা ক্ষতি কি? না, উদ্দেশ্য হতে পারে, কিন্তু আমি মনে করি আমরা এটা সবসময় বলেছি যে এটা খুব বড় ধরনের কোনো সুবিধা কখনো দেয় না যদি না আপনি একবারের জন্য হঠাৎ করে দিয়েছেন এবং তারপর একটা বড় ধরনের আপনি যদি ক্র্যাকডাউন না করেন। মানুষ যদি এটা ভয় থাকে তাহলে সে হয়তো এই সুবিধাটা নিয়ে ক্লিন হয়ে যায়। এটা হয় নাই। এটা দ্বিতীয় হলো যে এটা এনকারেজ করে মানুষকে ওই ধরনের প্রক্রিয়ার ভিতরে যেতে, এবং যারা সৎ করদাতা আছেন, যেটাকে আপনি চিন্তা করেন না আপনারা হয়তো, সেটা হলো যে সৎ করদাতারা প্রতারিত হন। হ্যাঁ, সেইটা জাস্টিস দেয় না। সার্বিকভাবে আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলোকে আরেকটু আলোচনার দরকার আছে। এই বাজেটের যদি অন্যান্য বিষয়ের বাইরে গিয়ে সবচাইতে বড় বিষয় যেটা থাকবে, যেটা আপনি বিএনপির কথাও বলছেন, সেটা হলো যে বাজেট তৈরির প্রক্রিয়ায় রাজনৈতিক দলের অংশগ্রহণ বা মতামতটা অতখানি এটার কোনো সুযোগ ছিল না। সেই অর্থে তাদেরকে আমন্ত্রণও জানানো হয়নি। এবার আলোচনা খুবই সীমিত পরিসরে হয়েছে এবং হয়তো একটা কারণ হতে পারে সবাই ব্যস্ত আছেন ঐকমত্য কমিশনের রাষ্ট্রীয় সংস্কারের জায়গাতে। কিন্তু আমি মনে করি যখন রাজনৈতিক দলের বিষয় আসে বা একটা সরকারের বিষয় আসে, সেটা তো একজন দুজন ব্যক্তির বিষয় না। সুতরাং তাদের টিম থাকবে, স্পেশালাইজড লোক থাকার কথা, তারা সেইখানে একটা পাশাপাশি প্রক্রিয়া চালিয়ে নেওয়া উচিত। আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের এই প্রক্রিয়াটা এই জন্য দেওয়া উচিত কারণ তাদের প্রতি আমাদের আকাঙ্ক্ষাটা অনেক বেশি। কারণ যেই ধরনের মনোভাব নিয়ে আগের যেই পতিত সরকার ছিল, তারা ঠিক বড় পরিসরে আলোচনা করারও প্রয়োজন মনে করেন। সংসদে কিছু আলোচনা হলেও সেটাকে আমলে নেন নাই, কেউ গিয়ে কোনো একটা আলোচনার ভিতরে গিয়ে বললেও হয়তো নেন নাই। সেই ধরনের মানসিকতা থেকে যে বের হয়ে আসলে সরকার পরিচালনার ভেতরে যাওয়া উচিত, সেইটা দেখা উচিত। এবং সার্বিকভাবে একটা যেই প্রশাসনিক কাঠামোর ভিতরে আবদ্ধ না থেকে আরেকটু বাইরে এসে এইগুলো আলোচনা করাটা আমি মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষত যখন আপনার এটা পার্লামেন্টের প্রক্রিয়া নাই। 10 দিনের একটা ঈদের ছুটি আছে, এইটাও আমি মনে করি যে বাজেট পেশ করার পরে আলোচনাটাকে ব্যাহত করছে, কারণ এটা খুব সুযোগ এখন থাকছে না। ফলে আমি মনে করি যে কয়টা দিন আছে, সেই কয়টা দিন নিয়ে যেই বিষয়গুলো নিয়ে অনেক বেশি আলোচনা এসছে সেটা দেখা উচিত। এবং খুব গুরুত্বপূর্ণ হবে প্রথম 2-3 মাস পরেই যখন এই অর্থ বছরের শেষ হিসাবগুলো পাওয়া যাবে, তখন এমনিতেও সরকার এটা করবে, প্রশাসনিকভাবে এটা করবে, কিন্তু সেই বিষয়টা স্পষ্ট করে আমার মনে হয় যে সামনেও ওনাদের প্রচার করা উচিত। আমি জাস্ট একটা লাইন বলে শেষ করছি। আপনি দেখবেন যে বাংলাদেশের একটা আইন ছিল 2009 সালে 10 সালে, এটা হয়েছিল ভালো একটা আইন। সেটা হলো যে 3 মাস পর পর অর্থমন্ত্রী যিনি হবেন সংসদের সামনে একটা বাজেটের অগ্রগতি এটা প্রতিবেদন উপস্থাপন করা। সেটা খুব ভালোভাবে ডিটেলভাবে করা হয় তা হয়তো হয় নাই, কিন্তু সেই জায়গায় গুণগত পরিবর্তন দরকার। আমি মনে করি যে সংসদ না থাকলেও এই অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রতিনিধি হিসেবেই সেখানে আছেন, জনগণের সামনেই সেই বিষয়টা নিয়মিতভাবে তাদের এইটা উপস্থাপন করা উচিত। কারণ একদিক থেকে যদি আপনি বিবেচনা করেন, একটা নির্বাচিত সরকারের যেমন সংসদীয় প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে যাওয়ার কথা, আমরা বিশ্বাস করতে চাই যে এই অন্তর্বর্তীকালীন সরকার এইভাবে বিষয়টি দেখবেন যে তারা আসলে জনগণেরই প্রতিনিধিত্ব করছেন। সুতরাং যেই অর্থমন্ত্রী
পার্লামেন্টের ভোটের ভিতর দিয়ে মন্ত্রী হয়েছেন। এই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি অর্থ উপদেষ্টা আছেন তিনি জনগণের হিসাবেই এখানে মানে গেছেন এবং জনগণের সামনেই তার এই ধরনের প্রতিবেদন পেশ করে তিনি স্বচ্ছতা জবাবদিহিতার যে জায়গাগুলো সামনের দিনের বাংলাদেশের রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ হবে সেটাকে আরও আপহোল্ড করবেন। অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা তৌফিকুল ইসলাম খান এবং আজাদ মজুমদার দুজনকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ZSRM নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকবেন।